নতুন বছরের শুরুতেও হেডলাইনে ইরান। 2025 সালটা ইরানের জন্য ছিল ঝড়ের মতো। জুন মাসে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ হয়েছে। আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের নিউক্লিয়ার সাইট, মিসাইল ফ্যাক্টরি, এয়ার ডিফেন্স সিস্টেমে বোমা মেরেছে। হাজার হাজার মানুষ মারা গেছে, ইরানের অর্ধেকের বেশি মিসাইল আর লঞ্চার ধ্বংস হয়ে গেছে। সবাই ভেবেছিল ইরান অনেকটা পিছিয়ে পড়বে, কিন্তু মাত্র 6 মাস পরে ডিসেম্বরের শেষে এসে ইরান ফিরে এসেছে আরও শক্তিশালী রূপে। কিভাবে এটা সম্ভব হলো? জুনের যুদ্ধে ইসরায়েল আর আমেরিকা ইরানের 3টি প্রধান নিউক্লিয়ার সাইট নাতানজ, ফোর্দো আর ইস্পাহান পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। IAEA এর রিপোর্ট অনুযায়ী ইরানের 60% পরিশোধিত ইউরেনিয়ামের স্টক অনেকটা কমে গিয়েছিল। কিন্তু ডিসেম্বরের শেষে ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন 3টি বড় অগ্রগতির কথা ঘোষণা করেছে। এক, দেশের প্রথম স্বদেশী ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিলারেটর চালু হয়েছে। এটা পরিবেশ রক্ষা, মেডিসিন, নিউক্লিয়ার টেকনোলজি আর সায়েন্টিফিক রিসার্চে ব্যবহার হবে। ইরানি বিজ্ঞানীরা 4 বছর ধরে এটা তৈরি করেছে। 2, অ্যাডভান্সড কার্বন 13 প্রোডাকশন শুরু হয়েছে একটা 12 মিটারের টাওয়ার দিয়ে। 3, প্রায় 2 বছর বন্ধ থাকা একটা সাইক্লোট্রন আবার চালু করা হয়েছে। এগুলো সবই শান্তিপূর্ণ নিউক্লিয়ার এনার্জির জন্য বলা হচ্ছে। কিন্তু পশ্চিমের দেশগুলো, বিশেষ করে আমেরিকা আর ইসরায়েল বলছে এটা ডুয়াল ইউজ টেকনোলজি, অর্থাৎ অস্ত্র বানানোর কাজেও লাগতে পারে। স্যাংশনের মধ্যেও ইরান এগিয়ে যাচ্ছে। এরপর আসে স্পেস প্রোগ্রামে। পশ্চিমের দেশগুলো সবসময় বলে ইরানের স্পেস প্রোগ্রাম আসলে মিসাইল টেকনোলজির কভার, কারণ স্পেস লঞ্চ ভেহিকল আর লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের টেকনোলজি অনেকটা একই। 28 ডিসেম্বর ইরান রাশিয়ার ভোস্টেনস্কি কসমোড্রোম থেকে 3টি স্যাটেলাইট লঞ্চ করেছে। নাম পায়া, জাফর 2 আর কাউসার 1.5। পায়া ইরানের এখনও পর্যন্ত সবচেয়ে ভারী আর অ্যাডভান্সড স্যাটেলাইট আর 150 কেজি ওজনের। এটা হাই রেজলিউশন ছবি তুলতে পারে। পুরো স্যাটেলাইটগুলো ডিজাইন আর তৈরি ইরানি বিজ্ঞানী, ইউনিভার্সিটি আর প্রাইভেট কোম্পানির। রাশিয়া শুধু লঞ্চ করেছে। এটা রাশিয়া ইরানের ক্রমবর্ধমান সহযোগিতার বড় প্রমাণ। স্যাংশনের মধ্যেও 2 দেশ একসাথে কাজ করছে। ইসরায়েল এই লঞ্চকে ডিফায়েন্সের সিগন্যাল হিসেবে দেখছে। সবচেয়ে বড় উত্তেজনা মিসাইল প্রোগ্রাম নিয়ে। জুনের যুদ্ধে ইরানের 3000 মিসাইলের প্রায় অর্ধেক আর 400 লঞ্চারের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এক্সিওসের রিপোর্ট অনুযায়ী যুদ্ধের পর ইরানের কাছে মাত্র 1500 মিসাইল আর 200 লঞ্চার ছিল। কিন্তু ডিসেম্বরে ইরান তেহরান, ইস্পাহান, মাশহাদ, কর্মাবাদ, মাহাবাদ সহ বিভিন্ন শহরে বড় মিসাইল ড্রিল করেছে। ইসরায়েল বলছে এটা ইসরায়েলি শহরগুলোকে টার্গেট করার প্রস্তুতি বা সারপ্রাইজ অ্যাটাকের কভার। নেতানিয়াহু সরাসরি ওয়ার্নিং দিয়েছেন, কোনো হোস্টাইল অ্যাকশন হলে কঠিন জবাব দেওয়া হবে। 29 ডিসেম্বর ট্রাম্পের সাথে মিয়ামিতে মিটিংয়ে নেতানিয়াহু ইরানের মিসাইল রিবিল্ডিং নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প বলেছেন, যদি ইরান নিউক্লিয়ার বা মিসাইল প্রোগ্রাম আবার বাড়ায় তাহলে নক দ্য হেল আউট অফ দেম, অর্থাৎ পুরোপুরি ধ্বংস করে দেব। কিন্তু ইরানের সরকারি বক্তব্য মিসাইল প্রোগ্রাম পুরোপুরি ডিফেন্সিভ, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। এ নিয়ে কোনো আলোচনা হবে না। ইরান হুমকি বাস্তব নাকি ইসরায়েলের বয়ান? ইরান কি সত্যিই ইসরায়েলের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি ভয় দেখানোর গল্প যার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে পাশে টানা? এই প্রশ্নটাই এখন ঘুরছে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এক্সিওস ও ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়াকে তারা সম্ভাব্য হামলার আড়াল হিসেবে দেখছেন। কিন্তু এখানেই গল্প শেষ নয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা একই প্রতিবেদনে বলেছেন, তাদের কাছে ইরানের আসন্ন কোনো হামলার প্রমাণ নেই। তাহলে প্রশ্ন উঠছে, ইসরায়েল যা বলছে সেটা কি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে? কেন ইসরায়েল এত সতর্ক? ইসরায়েলি সূত্রগুলো স্বীকার করেছে ইরানের হামলার সম্ভাবনা 50% কম, তবুও তারা ঝুঁকি নিতে রাজি নয়। এর পেছনে বড় কারণ হলো 2023 সালের 7 অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাডে ইসরায়েলের বড় ধরনের ক্ষয়ক্ষতি। সেই ঘটনার পর থেকে ইসরায়েলের সামরিক নেতৃত্বের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনেক কমে গেছে। পর্দার আড়ালে কি ঘটছে? ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন, ইরানের সম্ভাব্য আকস্মিক হামলা ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেন ঘনিষ্ঠভাবে সমন্বয় করে। ইসরায়েলি মিডিয়া জানাচ্ছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মাসের শেষ দিকে মায়ামিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অপশন তুলতে চান। ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানকে আক্রমণকারী হিসেবে উপস্থাপন করতে চাইছে। কিন্তু ইরানের দিক থেকে কি বলা হচ্ছে?
ইরানের বক্তব্য একেবারে ভিন্ন। তাদের মতে এই মহড়া ও প্রস্তুতি পুরোপুরি প্রতিরক্ষামূলক, কারণ জুনে হওয়া 12 দিনের যুদ্ধে ইসরায়েলি একাধিকবার ইরানে হামলা চালিয়েছে। ইরান বলছে, যে দেশ নিয়মিত হামলার শিকার হয় সে দেশ যদি প্রস্তুতি নেয় তাকে কি আগ্রাসন বলা যায়? ইসরায়েল যেসব মহড়াকে হুমকি বলছে, ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট দাবি করেছে ইরান বিভিন্ন সামরিক মহড়া চালিয়ে ইসরায়েলকে টার্গেট করবে। কিন্তু বাস্তবে কি? ইকতেদার নৌ ও ক্ষেপণাস্ত্র মহড়া। আইআরজিসি নৌবাহিনী ওমান উপসাগরে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন মহড়া চালায়। এই মহড়ায় মূল বিষয় ছিল দ্বিতীয় ধাপের প্রতিশোধ, অর্থাৎ উপকূলীয় ঘাঁটি ধ্বংস হলেও ভূখণ্ডের ভেতর থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা। এটা আক্রমণ নয়, এটা প্রতিরোধ কৌশল। সাহান 2025 মহড়া। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের কাউন্টার টেররিজম মহড়া। লক্ষ্য সন্ত্রাসবাদ মোকাবিলা, কিন্তু ইসরায়েলি মিডিয়া এটাকেও ইসরায়েল বিরোধী প্রস্তুতি হিসেবে তুলে ধরে। বেসামরিক সুরক্ষা মহড়া। সারা দেশে সতর্কতা ব্যবস্থা, জরুরি বার্তা পাঠানোর অনুশীলন, অথচ ইসরায়েল নিজে কি করছে? জুন যুদ্ধের পর থেকে ইসরায়েল চালিয়েছে একের পর এক বড় সামরিক মহড়া, স্থল, আকাশ ও নৌবাহিনী নিয়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি পরীক্ষা, সীমান্ত পেরিয়ে আক্রমণের অনুশীলন, একই সঙ্গে লেবানন ও সিরিয়ায় নতুন এলাকা দখল ও ধারাবাহিক হামলা। এগুলো কি প্রতিরক্ষা? সবচেয়ে বড় বিপদ কোথায়? সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব। এক পক্ষ ভাববে অন্য পক্ষ হামলা করতে যাচ্ছে, আর সেই ভেবেই আগে আঘাত হানবে। ইরানকে একমাত্র আগ্রাসী হিসেবে দেখানো এই ভুল হিসেবের পথ আরও সহজ করে দেয়। শেষ প্রশ্ন তাই একটাই, ইরান কি সত্যি যুদ্ধ চায়, নাকি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে পুরো অঞ্চলকে? বিদ্রোহ মানে ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলা। এই বিদ্রোহী বাস্তবতার মাঝেই আজ গাজাকে ঘিরে নতুন এক কূটনৈতিক নাটক শুরু হয়েছে, আর সেই নাটকের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তুরস্ক। গাজা যুদ্ধবিরতি, কাগজে শান্তি, বাস্তবে সংঘর্ষ। অক্টোবরের যুদ্ধবিরতির পর বলা হয়েছিল গাজায় গুলি থামবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এই যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় 395 জন নিহত এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? তুরস্কের হঠাৎ বড় ভূমিকা। এই উত্তপ্ত অবস্থায় তুরস্ক হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে, নীরবে নয় বরং প্রকাশ্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ইস্তাম্বুলে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য খলিল আল হায়া। অর্থাৎ এটি কোনো নিচু স্তরের যোগাযোগ নয়, এটি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা। এই বৈঠকের উদ্দেশ্য কি? তুরস্ক ও হামাসের আলোচনার মূল বিষয় ছিল তিনটি। 1, গাজায় যুদ্ধবিরতি বাস্তবে কিভাবে কার্যকর হচ্ছে। 2, কোন কোন জায়গায় যুদ্ধবিরতি ভাঙছে এবং সেই দায় কার। 3, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে কিভাবে যাওয়া যায়। হামাস তুরস্ককে জানিয়েছে তারা যুদ্ধবিরতির শর্ত মানছে। তাদের অভিযোগ, ইসরায়েলি ধারাবাহিকভাবে হামলা ও অভিযানের মাধ্যমে এই চুক্তি ভাঙছে। তুরস্ককে গ্যারান্টর হতে চায়। এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, তুরস্ক কি গাজা যুদ্ধবিরতির গ্যারান্টর রাষ্ট্র হতে চায়? অর্থাৎ যুদ্ধবিরতি মানা হচ্ছে কিনা তা তদারকি, আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার চেষ্টা, কূটনৈতিক চাপ তৈরি, এই সবকিছুর মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক নিজেকে দেখতে চাইছে। এটা হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের ভূমিকা অনেক বড় হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আর বাস্তবতার ফাঁক। একদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন এক ছবি আঁকছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যারেড কুশনার ও এক মার্কিন ডেভেলপার গাজার জন্য $112 বিলিয়ন একটি উন্নয়ন পরিকল্পনা বানিয়েছে। তাদের স্বপ্ন 20 বছরে গাজাকে একটি আধুনিক, বিলাসবহুল উপকূলীয় শহরে রূপান্তর করা। কিন্তু প্রশ্ন হলো, যেখানে প্রতিদিন হামলা হচ্ছে সেখানে এই স্বপ্ন কতটা বাস্তব? তুরস্কের কড়া ভাষা, ইসরায়েলের উপর চাপ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি ভাঙতে থাকলে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনাও ভেস্তে যাবে। তার সতর্কতা, এই সহিংসতা শুধু যুদ্ধবিরতি নয়, পুরো রাজনৈতিক সমাধানের পথ ধ্বংস করে দেবে। দ্বিতীয় ধাপের পথে কি বাধা? তুরস্ক ও হামাস আলোচনা করেছে আরও গভীর শান্তি কিভাবে আনা যায়, মানবিক সহায়তা কিভাবে বাড়ানো যায়, গাজায় দৈনন্দিন জীবন কিভাবে স্থিতিশীল করা যায়। তারা একমত হয়েছে, ফিলিস্তিনি অভ্যন্তরীণ ঐক্য ছাড়া কোনো দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। চূড়ান্ত লক্ষ্য একটাই, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। তুরস্কের এই উদ্যোগ ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবার জন্যই একটি বার্তা। একটি যাত্রীবাহী বিমান, সাধারণ মানুষ বসে আছে ভেতরে।
কিন্তু লাগেজের ভেতর অস্ত্র, যুদ্ধের রসদ, মিসাইলের যন্ত্রাংশ। এই গল্প সিনেমার নয়, এই গল্প বাস্তব। আর এই বাস্তবতার নাম ইরান। বিশ্বজুড়ে কড়া নিষেধাজ্ঞা, আমেরিকার চাপ, ইসরায়েলের নজরদারি, সবকিছুর মাঝেও ইরান এক ধাপ এগিয়ে। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। সেখানে বলা হয়েছে ইরান সাধারণ যাত্রীবাহী বিমানকে ব্যবহার করছে সামরিক অস্ত্র পরিবহনের কাজে। অভিযুক্ত সংস্থা ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC। বিশেষ করে তাদের গোপন শাখা ইউনিট 190। এই ইউনিটের কাজ একটাই, অস্ত্র পৌঁছে দেয়া মিত্রদের কাছে। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে মিলিশিয়া, সিরিয়ায় আসাদপন্থী বাহিনী, সবাই পাচ্ছে অস্ত্র আকাশপথে নীরবে। ইরানের বিমান সংস্থাগুলো এখানে মুখ্য ভূমিকা পালন করছে। বাইরে থেকে দেখলে সবকিছু স্বাভাবিক, যাত্রী, টিকিট, ফ্লাইট নম্বর। কিন্তু বাস্তবে এই বিমানগুলো পরিণত হয়েছে ভাসমান অস্ত্র গুদামে। এটাই ইরানের কৌশল। আর এই কৌশল ইসরায়েলের জন্য সবচেয়ে বড় উদ্বেগ, কারণ এই অস্ত্রই শেষ পর্যন্ত ইসরায়েলের দিকে তাক করা হয়। কিন্তু প্রশ্ন আসে, আমেরিকার নিষেধাজ্ঞা তাহলে কোথায়? ট্রাম্প প্রশাসন ইরানের বিমান খাতকে সবচেয়ে বেশি টার্গেট করেছিল। বিমান কেনা নিষিদ্ধ, যন্ত্রাংশ বিক্রি নিষিদ্ধ, রক্ষণাবেক্ষণ নিষিদ্ধ, ইন্স্যুরেন্সও নয়, কাগজে কলমে সব বন্ধ। কিন্তু বাস্তবে ইরান তৈরি করেছে এক বিশাল ছায়া নেটওয়ার্ক। শেল কোম্পানি, ভুয়া মালিকানা, অফশোর রেজিস্ট্রেশন, এক দেশে কোম্পানি, অন্য দেশে ব্যাংক, তৃতীয় দেশে ডেলিভারি। বিমান যন্ত্রাংশ কেনা হয় এই পথে, ফ্লাইটের রুট বদলে দেওয়া হয়, হঠাৎ জরুরি অবতরণ দেখানো হয়, ডেটা গায়েব করে দেওয়া হয়। সবই পরিকল্পিত। আর এই কাজে ইরান একা নয়, রাশিয়া পাশে আছে, চীন পাশে আছে। রাশিয়া দেয় যন্ত্রাংশ, চীন দেয় টাকা, ছায়া ব্যাংকিংয়ের মাধ্যমে। ডলার নয়, ইউয়ান নয়, ডিজিটাল চ্যানেল, সবকিছু এমনভাবে যাতে কেউ ধরতে না পারে। ফলাফল কি? আজ ইরানের প্রায় 60% বিমান মাটিতে পড়ে আছে। বাকি যে অল্প কটা উঠছে সেগুলো চলছে অন্য বিমান কেটে। একটা বিমান থেকে খুলে আরেকটায় লাগানো হচ্ছে যন্ত্রাংশ। এই আকাশপথ দিয়েই ইরান অস্ত্র পাঠায়, চাপের মধ্যেও। এটাই ট্রাম্পের নিষেধাজ্ঞার সবচেয়ে বড় ব্যর্থতা। ইসরায়েল জানে এই বিমান মানেই হুমকি, কারণ এক একটা ফ্লাইট মানে এক একটা নতুন অস্ত্র ইসরায়েল বিরোধী গোষ্ঠীর হাতে। এ কারণেই ইসরায়েল বারবার সতর্ক করছে, বলছে এই আকাশপথ বন্ধ না হলে ছায়া যুদ্ধ থামবে না। ইরান বুঝিয়ে দিয়েছে একটাই কথা, নিষেধাজ্ঞা তাকে থামাতে পারেনি, বরং তাকে আরো চতুর করেছে। আর এই চাতুর্যই আজ ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথা। মধ্যপ্রাচ্যে আবার কি নতুন কোনো ঝড় আসছে? এই প্রশ্নটা আজ হঠাৎ করে উঠছে না, কারণ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরানের সামরিক যন্ত্রের ভেতরে এমন কিছু নড়াচড়া হচ্ছে যা স্বাভাবিক নয়। কোনো বোমা পড়েনি, কোনো যুদ্ধ ঘোষণা হয়নি, কিন্তু গোয়েন্দারা বলছে ইরানের আকাশে কিছু একটা বদলাচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর অ্যারোস্পেস ফোর্সে অস্বাভাবিক তৎপরতা ধরা পড়েছে। অ্যারোস্পেস ফোর্স মানে কি? এটাই সেই বাহিনী যারা ড্রোন চালায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করে আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকে, অর্থাৎ ইরানের সবচেয়ে স্পর্শকাতর সামরিক ইউনিট। গোয়েন্দা সূত্র বলছে ড্রোন ইউনিট, ক্ষেপণাস্ত্র বাহিনী আর আকাশ প্রতিরক্ষা, এই তিনটির মধ্যে একসঙ্গে সমন্বিত চলাচল দেখা যাচ্ছে। সাধারণ সামরিক মহড়ায় এমন নিখুঁত সমন্বয় খুব কম হয়। আর এখানেই প্রশ্ন উঠছে, এটা কি শুধু মহড়া, নাকি এর পেছনে আছে অন্য কোনো প্রস্তুতি? এ কারণেই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন নজর রাখছে কমান্ড ও কন্ট্রোল সিগন্যাল, সেনা ইউনিটের স্থান পরিবর্তন, অস্ত্র ও রসদের চলাচল, IRGCর যোগাযোগ ব্যবস্থা। প্রতিটি ডেটা বিশ্লেষণ করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে NBC নিউজ জানিয়েছে ইসরায়েল এখন ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য নতুন হামলার অপশন নিয়ে ব্রিফ করতে প্রস্তুত। ইসরায়েলের উদ্বেগটা ঠিক কোথায়? অনেকেই ভাবেন সব সমস্যার মূল ইরানের পারমাণবিক কর্মসূচি, কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তাদের সবচেয়ে বড় ভয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা ইরান আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানাগুলো চালু করছে। শুধু তাই নয়, জুন মাসে হওয়া 12 দিনের যুদ্ধে যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো দ্রুত মেরামত করা হচ্ছে। ইসরায়েলের মতে এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক বোমার চেয়েও তাৎক্ষণিক হুমকি তৈরি করতে পারে, কারণ ক্ষেপণাস্ত্র আজ আছে, কালই ব্যবহার করা যায়।
ইরান অবশ্য সব অভিযোগ অস্বীকার করছে। তাদের বক্তব্য, তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের সামনে 3টি শর্ত রাখছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে এবং হামাস ও হিজবুল্লাহর প্রতি সমর্থন বন্ধ করতে হবে। ইরান এই 3টি সরাসরি না বলে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, নতুন যুদ্ধের আলোচনা আসলে মনস্তাত্ত্বিক যুদ্ধ। তার অভিযোগ, পশ্চিমা দেশগুলো গণমাধ্যম ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে ভয় তৈরি করছে। খামেনির ভাষায়, এই কৌশল ব্যর্থ হবে। তবে বাস্তবতা হলো, গোয়েন্দা সংস্থাগুলো প্রতিটি সিগন্যাল ও প্রতিটি নড়াচড়া নজরে রাখছে। কূটনৈতিক সম্পর্ক চাপে রয়েছে, সামরিক অবস্থান বদলাচ্ছে, আর এই অঞ্চলে আবারও সংঘাতের আশঙ্কা বাতাসে ঝুলে আছে। ভেনেজুয়েলা সংকটে ইরানের প্রবেশ, যুক্তরাষ্ট্র কি চায়? ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ছে, আর ঠিক এই মুহূর্তেই সেখানে প্রবেশ করল ইরান। ক্যারিবীয় অঞ্চলে যখন সামরিক উত্তাপ বাড়ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পেন্টোর সঙ্গে ফোনে কথা বলেন। এই কথোপকথনে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ক্যারিবীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ফোনালাপে আরাকচি নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকারের প্রতি ইরানের সংহতি ও সমর্থন প্রকাশ করেছেন। তিনি বলেন, যেসব কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং একতরফাভাবে চাপ সৃষ্টি করে, সেগুলোর বিরুদ্ধে দাঁড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। এই ফোনালাপ কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যোগাযোগ হয়েছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে শত্রুতা দ্রুত বাড়ছে। 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ আটকায়। এটাই 2 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বলেন, ডিফেন্স ডিপার্টমেন্টের সহায়তায় মার্কিন কোস্ট গার্ড এই ট্যাঙ্কারটি আটক করেছে, যেটি সর্বশেষ ভেনেজুয়েলায় নোঙর করেছিল। এর আগে প্রথম জাহাজ আটকানোর পরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে নৌ অবরোধ দেওয়া হবে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র আসলে কি চায়? এই প্রশ্নটাই সরাসরি করা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্র কি নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে চায়? 2026 সালে কি কোনো রেজিম চেঞ্জ আসছে? মার্কো রুবিওর জবাব ছিল পরিষ্কার এবং কৌশলী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং মার্কিন জাতীয় স্বার্থ। রুবিওর মতে, ভেনেজুয়েলায় একটি অবৈধ সরকার রয়েছে যারা ইরানের সঙ্গে কাজ করে, হিজবুল্লাহর সঙ্গে কাজ করে এবং মাদক চোরাচালান ও নার্কো টেরোরিস্ট গোষ্ঠীগুলোর সঙ্গে সহযোগিতা করে। তিনি দাবি করেন, ইএলএন ও ফার্ক বিদ্রোহীরা ভেনেজুয়েলার ভেতরে খোলাখুলি ঘাঁটি চালায় এবং কিছু এলাকা নিয়ন্ত্রণ করে। রুবিও বলেন, এটাই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়। তাহলে কি স্থল হামলা আসছে? এই প্রশ্ন করা হয় রুবিওকে। কংগ্রেসের অনুমতি ছাড়াই ভেনেজুয়েলায় স্থল হামলা চালানো হবে কিনা, রুবিও বলেন, তিনি ভবিষ্যৎ নিয়ে অনুমান করতে চান না। তবে তিনি মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসনই ওয়ার পাওয়ার্স অ্যাক্টকে পুরোপুরি সাংবিধানিক বলে মেনে নেয়নি। তবুও তিনি স্বীকার করেন, মার্কিন সামরিক পদক্ষেপ সবচেয়ে শক্তিশালী হয় যখন কংগ্রেসের সমর্থন থাকে। ভেনেজুয়েলার প্রতিক্রিয়া কি? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই অবস্থানকে সরাসরি আগ্রাসন বলে আখ্যা দেন। তিনি বলেন, ভেনেজুয়েলা তার নিজের ভূমিতে দাঁড়িয়ে আছে এবং দেশের ভবিষ্যৎ রক্ষার অধিকার তাদের আছে। মাদুরোর ভাষায়, ভেনেজুয়েলা যুদ্ধ চায় না। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কথা বলে তিনি যুক্তরাষ্ট্রের হুমকি ও আগ্রাসনের বিষয়টি তুলে ধরেছেন। মাদুরোর অভিযোগ, যুক্তরাষ্ট্র বলছে ভেনেজুয়েলার তেল তাদের, খনিজ তাদের, এমনকি ভেনেজুয়েলার ভূমিও তাদের। প্রশ্ন থেকে যায়, ইরান কি শুধু কূটনৈতিক সমর্থন দিচ্ছে, নাকি ভেনেজুয়েলা হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন ভূ রাজনৈতিক ফ্রন্ট খুলছে? ইরান কি সত্যি শুধু একটি সামরিক মহড়া চালাচ্ছে? বড় কোনো হামলার পরিকল্পনা রয়েছে খামেনির দেশে? এই প্রশ্নটাই এখন ঘুরছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের মাথায়। কারণ ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়াটি হতে পারে একটি আসন্ন হামলার আড়াল। ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েল ট্রাম্প প্রশাসনকে জানায়, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির এই মিসাইল মহড়া ইসরায়েলের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি হতে পারে।
কেন এই সতর্কতা গুরুত্বপূর্ণ? ইসরায়েলি সূত্রগুলো বলছে বর্তমানে যে গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছে তাতে শুধু ইরানের ভেতরে সামরিক বাহিনী নড়াচড়া দেখা যাচ্ছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলের ঝুঁকি নেওয়ার মানসিকতা অনেক কমে গেছে। আগে যেখানে কিছুটা সন্দেহ উপেক্ষা করা যেত, এখন সেখানে একটুও ঝুঁকি নিতে রাজি নয় ইসরায়েলি সেনাবাহিনী। আগেও এমন সন্দেহ হয়েছিল? হ্যাঁ, একজন সূত্র জানায় 6 সপ্তাহ আগেও ইসরায়েলি গোয়েন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র চলাচল নিয়ে একই ধরনের উদ্বেগ জানিয়েছিল, কিন্তু তখন কিছুই ঘটেনি। তবুও এবার পরিস্থিতি আলাদা। একজন ইসরায়েলি সূত্র স্পষ্ট করে বলেন ইরানের হামলার সম্ভাবনা 50% কম, কিন্তু কেউই এটা বলার সাহস করছে না যে এটা শুধু মহড়া। যুক্তরাষ্ট্র কি বলছে? এখানে বিষয়টি আরো জটিল। একজন মার্কিন সূত্র এক্সিওসকে জানায় এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে ইরানের তাৎক্ষণিক হামলার কোনো স্পষ্ট প্রমাণ নেই, অর্থাৎ ইসরায়েল সন্দিহান। কিন্তু যুক্তরাষ্ট্র এখনো নিশ্চিত নয় পর্দার আড়ালে কি চলছে। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাক কুপারকে ফোন করেন। জামির তাকে বলেন আইআরজিসি কয়েকদিন আগে যে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করেছে তা নিয়ে ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র চলাচল এবং অন্যান্য সামরিক প্রস্তুতি একটি আকস্মিক হামলার আড়ালও হতে পারে। এই কারণেই জামির যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সমন্বয়ের আহ্বান জানান। এরপর অ্যাডমিরাল কুপার তেল আবিবে যান এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সবচেয়ে বড় ঝুঁকি কোথায়? সূত্রগুলো বলছে সবচেয়ে বড় বিপদ হলো একটি ভুল হিসাব। ইসরায়েল ভাবতে পারে ইরান হামলা করতে যাচ্ছে, আর ইরান ভাবতে পারে ইসরায়েল আগে আঘাত হানবে। এই ভুল বোঝাবুঝি থেকেই ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। সামনে কি ঘটতে পারে? ডিসেম্বর 29 তারিখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মায়ামিতে বৈঠক করতে পারেন বলে জানা গেছে। এই বৈঠকে নেতানিয়াহু আলোচনা করতে চান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পুনর্গঠনের চেষ্টা, 2026 সালে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আরেকটি হামলার বিষয়। এনবিসি নিউজ প্রথম এই তথ্য প্রকাশ করে। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন কোথায়? ইসরায়েলি গোয়েন্দা সূত্র জানায় জুনে হওয়া 12 দিনের যুদ্ধের শেষে ইরানের হাতে ছিল প্রায় 1500টি ক্ষেপণাস্ত্র। যুদ্ধের আগে এই সংখ্যা ছিল প্রায় 3000। লঞ্চারের ক্ষেত্রেও একই অবস্থা, 400 থেকে নেমে এসেছে প্রায় 200-তে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা ও মোসাদ মনে করে আগামী 2-3 মাসে এটা বড় সামরিক পদক্ষেপ নেওয়ার মতো জরুরি নয়, তবে বছরের শেষ দিকে পরিস্থিতি বদলাতে পারে। ইরান যুদ্ধের পর ইসরায়েল কেন এত মরিয়া? ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের নেপথ্যের আসল গল্প। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু কূটনীতির খবর নয়, বরং ইসরায়েল ইরান সংঘাতের ভেতরের ভয় আর বাস্তবতার ছবি। খেয়াল করে দেখুন, যুদ্ধ শেষ হয়েছে জুনে, কিন্তু আতঙ্ক শেষ হয়নি, বরং এখন ইসরায়েল আগের চেয়েও বেশি মরিয়া। কেন? ট্রাম্পের কাছে কেন যাচ্ছেন নেতানিয়াহু? মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই মাসের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মার-আ-লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আতিথ্য দেবেন। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ইরান, বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ইরানের পারমাণবিক অবকাঠামো আর ভবিষ্যৎ হামলার সম্ভাব্য পরিকল্পনা। এনবিসি নিউজ জানাচ্ছে নেতানিয়াহু ট্রাম্পের সামনে একাধিক যুদ্ধের অপশন তুলে ধরতে পারেন, যেমন ইসরায়েল একা হামলা চালাবে, যুক্তরাষ্ট্র সীমিত সহায়তা দেবে, যৌথ মার্কিন ইসরায়েল অভিযান, পুরোপুরি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হামলা। এই পরিকল্পনাগুলো যে কাগজে কলমে সীমাবদ্ধ নয় তার প্রমাণ ট্রাম্পের ঘনিষ্ঠ 4 জন সাবেক শীর্ষ কর্মকর্তা আগেই বিষয়টি নিয়ে ব্রিফড হয়েছেন, মানে প্রস্তুতি অনেক দূরে গিয়েছে। জুনের 12 দিনের যুদ্ধ ইসরায়েলের জন্য সহজ ছিল না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। নাতানস সহ পারমাণবিক অবকাঠামো ছিল লক্ষ্যবস্তু, কিন্তু ইরানও চুপ থাকেনি। ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন একসাথে ছুড়েছে। এই আঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম মারাত্মক চাপে পড়ে। ইসরায়েলি কর্মকর্তারাই এখন স্বীকার করছেন সব মিসাইল থামানো যায়নি। এই স্বীকারোক্তি ইসরায়েলের সবচেয়ে বড় ভয়।
ইরান কেন ইসরায়েলের দুঃস্বপ্ন? ইসরায়েল এখন বলছে ইরান দ্রুত নিজের শক্তি পুনর্গঠন করছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আবার কাজ শুরু হয়েছে। নাতানজে ক্ষতিগ্রস্ত ভবনের ওপর নতুন কাঠামো বসানো হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অবকাঠামো ধীরে ধীরে ফিরছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় ইরানের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন। ইসরায়েলের ভয় এখানে। একজন সাবেক ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা স্বীকার করেছেন, আমরা আকাশে আধিপত্য পেতে পারি, কিন্তু মিসাইলের হুমকি খুবই বাস্তব। আগেরবার আমরা সব থামাতে পারিনি, এই কথাটাই পুরো ছবিটা পরিষ্কার করে দেয়। কারণ বাস্তবতা খুব সোজা। নিষেধাজ্ঞা, হামলা, চাপ সবকিছুর পরেও ইরান ভেঙে পড়েনি, বরং নিজের ক্ষতি দ্রুত বিশ্লেষণ করেছে, প্রতিরক্ষা জোরদার করেছে, মিসাইল উৎপাদন বাড়িয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিরক্ষা ভাঙার কৌশল দেখিয়েছে। ইরান দেখিয়েছে শুধু উন্নত প্রযুক্তি নয়, সংখ্যা ও শক্তি। এটাই ইসরায়েলের সবচেয়ে বড় দুশ্চিন্তা। তাহলে সামনে কি? নেতানিয়াহু ট্রাম্পের কাছে যাবেন, হুমকি তুলে ধরবেন, নতুন হামলার যুক্তি দেবেন, কিন্তু পরিস্থিতি জটিল। গাজা যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ, আন্তর্জাতিক চাপ, আরেকটি বড় যুদ্ধ মানে আরও অস্থিরতা। সব মিলিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত সহজ হবে না।